বিয়ের ৭ বছর পরে রিমার গর্ভে সন্তান এলো। পুরো বাড়িতে খুশির জোয়ার বয়ে গেল। এই সন্তান, উত্তরাধিকার এসব করে করে কম জল ঘোলা হয়নি। শাশুড়ি মায়ের তির্যক কথা, ২ ননদিনীর কটূক্তি, স্বামীর উদাসীনতা, সব মিলিয়ে রিমার জীবনটা নরক হয়ে উঠেছিল। সে বারবার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করত একটা সন্তানের জন্য। ছেলে বা মেয়ে, একটা সুস্থ সন্তান হলেই তার হবে। কিছুদিন ধরেই তার শরীরটা খারাপ যাচ্ছিল অবশ্য। তার দিকে মনোযোগ দেওয়ার মতো কেউ ছিল না। যেন সে জড় বস্তু, তার বেঁচে থাকা কিংবা মরে যাওয়া সমান কথা। এক সকালে তার ঘুম থেকে উঠতে দেরি হয়। গালে প্রচণ্ড জোরে একটা থাপ্পড়ের অনুভূতি নিয়ে সে ধড়মড় করে উঠে বসে। চোখ ডোলে দেখে শাশুড়িমা রুদ্র মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছেন। বলি, বাপের বাড়ি থেকে কটা কাজের মেয়ে নিয়ে এসেছ শুনি? সকাল ৮টা পর্যন্ত ঘুমানো, বেয়াদব কোথাকার! বাপমা কোনো রকম শিক্ষা দীক্ষা দেয়নি? না আছে চেহারা, না আছে গুণ, এখনো পর্যন্ত কোনো নাতি নাতনির মুখ দেখতে পারলাম না। এখন আমার দিকে তাকিয়ে কি দেখছ? আমার ছেলের অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। যাও, শরীরটা একটু মারাও, কাজ করে খাও। রিমা তড়িঘড়ি করে উঠে যেতে যেতে শুনতে পেল তার শাশুড়িমা অনর্গল বলেই চলেছেন, এই মেয়েকে আর ঘরে রাখব না, আমার ছেলেকে আরেকটা বিয়ে করাবো। উত্তরাধিকার ছাড়া থাকবে নাকি এই বংশ? আজকেই রায়হানের সাথে কথা বলতে হবে। রিমার মনের মধ্যে কেমন যেন একটা শূন্য অনুভূতি হতে লাগল। রিমা দ্রুত রান্নাঘরের দিকে যেতে গিয়ে তার ননদের সাথে ধাক্কা খায়। তার কোলে ৩ মাসের ছোট্ট বাচ্চা, স্বামী দুবাই থাকে। বিয়ের পর থেকেই সে এখানেই থাকে। চোখ নেই তোমার, নাকি ইচ্ছে করে ধাক্কা মারলে যাতে বাচ্চা কোলে নিয়ে পড়ে যাই? আমার সকালটাই মাটি করে দিলে, এখন সারাদিন খারাপ কাটবে। সকালবেলা বাঝা মেয়ে মানুষের চেহারা দেখলে দিন তো খারাপ যাবেই। মুখ ঝামটা দিয়ে ননদিনী চলে গেল। টলমল চোখে রিমা রান্নাঘরে গিয়ে সবার জন্য নাস্তা বানানো শুরু করল। এভাবেই দিনগুলো কাটছিল। বিয়ের প্রথম প্রথম তার অনেক আদর যত্ন হতো। রায়হান নিজেও তাকে অনেক ভালোবাসত। কিন্তু তারপর কি হতে যেন কি হয়ে গেল। বিয়ের ১.৫-২ বছর পরে মানুষটা কেমন বদলে গেল। এমনটা হতেই পারে না যে শুধুমাত্র রিমা বাচ্চা জন্মদানে অক্ষম, তাই রায়হানের এই পরিবর্তন। সে নিজেকে খানিকটা মানিয়ে নিয়েছিল, কিন্তু শাশুড়ি মায়ের ওই কথাটা বুকে কেমন শুলের মতো বিঁধল। রায়হানকে নাকি আরেকটা বিয়ে করাবে। বাসায় সকল কাজ থেকে শুরু করে ননদের ছোট বাচ্চার সমস্ত কাপড়চোপড় ধোয়া, বাড়ির সমস্ত রান্নাবান্না, ঘর মোছা, বাজার করা সবকিছু রিমাকেই করতে হয়। তারপর আবার যখন মেহমান আসার কথা থাকে, তখন রিমার ওপর দিয়ে টর্নেডো বয়ে যায়। আজ নাকি রায়হানের খালার ফ্যামিলি আসবে বেড়াতে। সেই উপলক্ষে শাশুড়িমা লিস্ট ধরিয়ে দিয়েছেন কি কি রান্না হবে। সকলে এলো, কুশল বিনিময় হলো, নাস্তা খাওয়া হলো। কিন্তু রিমার ডাক পড়ল না। খালাম্মা, রিমা ভাবিকে দেখছি না যে? বলে উঠল রায়হানের খালাতো বোন হৃদিতা। ওর কথা বাদ দে, একটা কাল নাগিনী। আমার জীবনটা ধ্বংস করে দিল। এত বছরের সংসার জীবনে একটা বাচ্চা দিতে পারল না, বাজা মেয়ে একটা। হৃদিতা মুখ নিচু করে ফেলল, কারণ সে স্পষ্ট দেখেছে পর্দার আড়ালে ডাইনিং টেবিল গোছাতে গোছাতে সমস্ত কথা রিমা শুনছে আর চোখ মুছছে। আমি আসছি হলে? হৃদিতা উঠে গেল। ভাবি, তোমার ফোন নাম্বারটা আমাকে দাও, আমার আগের ফোনে ছিল কিন্তু হারিয়ে ফেলেছি। হৃদিতার নরম গলার স্বরে রিমার মনের মধ্যে কেমন যেন একটু লাগল। অনেকদিন কেউ তার সাথে এরকম কোমল স্বরে কথা বলে না। কয়েকদিন ধরে রিমার শরীর খারাপটা কারোর মনোযোগে আসতে পারেনি। আজ যখন হঠাৎ করে সে মাথা ঘুরে পড়ে গেল, তখনই সবাই একটু হলেও উদ্বিগ্ন হল। কারণ এই মোটামুটি ৭ বছরে রিমা সবসময় তাদেরকে কাজের লোকের মতো সার্ভিস দিয়ে গেছে, কখনো নিজের প্রতি কোনো অ্যাটেনশন চায়নি। শাশুড়িমা চোখে মুখে পানি দিল। রিমা আস্তে আস্তে চোখ খুলল। কি হয়েছে তোমার? দুপুরে কিছু খাওনি নাকি? অনেক বছর পরে শাশুড়ি তার খাওয়ার কথা জিজ্ঞেস করল। রিমা আস্তে আস্তে উঠে বসতে বসতে বলল, জানি না মা, শরীরটা কেমন যেন খারাপ লাগছে, গাটা কেমন গুলায়, বমি লাগে সকালবেলা, কিছু খেতে ইচ্ছা করে না, খুব দুর্বল লাগে। শাশুড়ি ননদের দিকে তাকাল। সেদিন ছিল আবার ননদের ছেলেটার মুখে ভাত। সেই উপলক্ষে ছোটখাটো আয়োজন করা হয়েছে। হৃদিতাও উপস্থিত ছিল সেই অনুষ্ঠানে। খালাম্মা, তুমি যদি কিছু মনে না করো, আমি ভাবিকে নিয়ে ডাক্তার দেখিয়ে আসতে পারি? আরে না বোন, এই ছোটোখাটো বিষয়ে ডাক্তার লাগবে না। আসলে অনেক কাজকর্ম করেছি তো, খাওয়া দাওয়া ঠিকমতো করিনি, তাই হয়তো দুর্বল লাগছে। রিমা বলে উঠল। তুমি বেশি তর্ক করো না, হৃদিতা যা বলছে তাই করো। যাও রেডি হয়ে নাও। মা,
আমার এসব ডাক্তার হসপিটাল খুব ভয় লাগে। আপনিও চলুন আমার সাথে। তুমি ছোট বাচ্চা নাকি? আর এই অনুষ্ঠান ফেলে আমি কি করে যাব? আচ্ছা খালাম্মা, যেহেতু ভাবি এখন যেতে চাচ্ছে না, তাহলে কালকে বরং অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করি। তুমিও গেলে, আর আজকে হয়তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে না ডাক্তারের। আমার এক বান্ধবীর বড় বোন আছে, উনি খুব ভালো ডাক্তার। আচ্ছা ঠিক আছে, তোরা যা ভালো বুঝিস। পরদিন বিকেলে ডাক্তার জানালো রিমা গর্ভবতী। আনন্দের আতিশয্যে শাশুড়িমা রিমাকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু খেলেন। এত বছর পরে তাদের বংশে মেহমান আসছে। হ্যালো রায়হান, তুই গাড়িটা পাঠিয়ে দে তো। কেন? তুমি না কোনো ডাক্তারের চেম্বারে গিয়েছ? বাড়ি থেকে তো কাছেই, একটা রিক্সা নিয়ে নাও। বেশি বুঝিস না, তোকে গাড়ি পাঠাতে বলেছি, পাঠা। রিক্সায় ঝাঁকুনি হবে, মেয়েটার ক্ষতি হবে। আর শোন, বাসায় আসার সময় অবশ্যই মিষ্টি নিয়ে আসবি। রায়হান কিছুই না বুঝে মায়ের কথায় গাড়ি পাঠিয়ে দিল। শোনো মা, আজকে থেকে কোনো কাজকর্ম করবে না তুমি, ঠিক আছে? ভারী কাজ তো একেবারেই নিষেধ। অনেক দিন পরে আমাদের বংশের উত্তরাধিকারী এসেছে, খুব সাবধানে চলাফেরা করবে। পিচ্ছিল মেঝেতে একদম হাঁটাহাঁটি করবে না, সব সময় ফ্ল্যাট জুতো পরবে। আমরা বয়স্ক মানুষ, আমাদের কথা তোমরা শুনতেই চাও না। তারপরেও বলে রাখি, খাওয়া দাওয়া নিয়মিত করবে। তুমি না খেলে আমি জোর করে খাওয়াবো। আমি কাজ না করলে কিভাবে হবে মা? সেসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না, বাড়িতে আমি একটা কাজের মেয়ে রেখে দেব। কিছুদিন হয়তো কষ্ট হবে, সেটা আমি আর তোমার ননদ মিলে করে নেব। তোমার একমাত্র কাজ হচ্ছে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করা আর পূর্ণ বিশ্রামে থাকা। রিমার চোখে পানি টলমল করতে লাগল। এত আদর কখনো সে তার শাশুড়ির কাছ থেকে পায়নি। সন্ধ্যায় রায়হান ফিরে এলো। সবাই ড্রয়িং রুমে অপেক্ষা করছে। মিষ্টির প্যাকেটটা টেবিলে রাখল সে। তুই যা, আগে ফ্রেশ হয়ে আয়, তারপর সবকিছু খুলে বলছি, শাশুড়িমা বলে উঠলেন। রিমার সংবাদ পেয়ে তার আরেক ননদও শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে। হৃদিতা তো সাথেই ছিল, তার মাও এসেছে এই খুশির সংবাদ পেয়ে। রায়হান হাত মুখ ধুয়ে ড্রয়িং রুমে এসে বসল। সবাইকে দেখে তার ভুরু কুচকে গেছে। কি হয়েছে, সবাই এরকম জটলা পাকিয়ে আছে কেন? ওরে, তুই বাবা হতে যাচ্ছিস, প্রাণোচ্ছলভাবে হাসতে হাসতে বললেন রিমার শাশুড়ি। রায়হান কিছুক্ষণ চুপ করে থাকল। কি রে, বুঝতে পারলি না ভাইয়া? আমরা ফুপি হব। এতদিন পর এই সুসংবাদ, তুই এরকম জড়বস্তুর মতো হয়ে আছিস কেন? নাকি অতি সুখে পাগল হয়ে গেছিস? আমি কিছু বুঝতে পারছি না। মা, তুমি তো রিমার সাথে গিয়েছিলে, তাই না? ডাক্তার কি বলেছে? ও গর্ভবতী? হ্যাঁ রে, বলেছে ওর 2 মাস চলছে, অথচ আমরা কেউ বুঝতেই পারিনি। রায়হান চুপচাপ নিজের ঘরে চলে গেল। সবাই রাতের বেলা খেতে বসেছে। অনেক ডাকাডাকির পরেও রায়হান এলো না। তারপরে তার মা নিজেই ধরে নিয়ে এলো। টেবিলে অনেক ধরনের খাবার। রায়হানের হঠাৎ করে কেন যেন মেজাজটা খারাপ হয়ে গেল। ফাজলামো পেয়েছো তোমরা আমার সাথে? অসভ্যতার একটা সীমা থাকা উচিত। একটা দুশ্চরিত্রা মেয়েকে নিয়ে আহ্লাদীপনা করছো? ঘরে পিনপতন নীরবতা ভেঙে হৃদিতা বলে উঠল, এসব কি বলছো তুমি ভাইয়া? তুই চুপ থাক। রিমা কখনোই মা হতে পারবে না। কিন্তু কেন পারবে না? হ্যাঁ, কেন পারবে না বল? ডাক্তার নিজেই তো বললেন। রায়হানের মাও প্রায় গর্জে উঠে বললেন, সত্যিটা শুনতে চাও? শুনতে চাও তোমরা? চিৎকার করতে লাগল রায়হান। কারণ আমি কখনো বাচ্চা জন্ম দিতে পারবো না, সেই সক্ষমতা আমার নেই। এখন রিমা যদি গর্ভবতী হয়ে থাকে, তার মানে অন্য কারো সাথে ওর কোনো প্যাচ চলছে। আর এই বাচ্চা নিয়ে তোমরা আহ্লাদীপনা করছো, অন্যের রক্ত নিয়ে তোমরা মাতামাতি করছো। যত সব স্টুপিডের দল। প্রত্যেক জোড়া চোখ ঘুরে গেল রিমার উপরে। সবাই হতবিভবল, আশা হত এবং একই সাথে কিংকর্তব্য বিমূঢ়। রিমা হালকা হেসে বলল, মা, কিছু মনে করবেন না। বিয়ের 1 বছর পর থেকেই আমরা বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছিলাম। অনেক চেষ্টা করেছি, অনেক ডাক্তার দেখিয়েছি, আমার সব রিপোর্ট নরমাল ছিল। রায়হানকে বারবার বলেছি ডাক্তারের কাছে যেতে। ডাক্তার নিজেও বহুবার বলেছে স্বামীকে সঙ্গে নিয়ে যেতে, কিন্তু রায়হান কখনো যায়নি। নিজের দোষ না থাকা সত্ত্বেও আমাকে বাছা উপাধি গ্রহণ করতে হয়েছে। আমি সত্যিই জানতাম না রায়হান কখনো বাবা হতে পারবে কি পারবে না, কারণ সে কখনো আমার সাথে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করায়নি। তাই তাকেও আমি কখনো দোষ দিতে পারিনি, সবসময় নিজের দোষটাই দেখেছি। তারপর হৃদিতা আমার জীবনে আশার আলো দেখালো। সে আমার আগের সমস্ত কাগজপত্র, যেই ডাক্তারের কাছে গিয়েছিলাম, তাকে দেখালো। তিনি বললেন আমি বাচ্চা জন্মদানে সক্ষম, যদিও তিনি আবারও আমার পরীক্ষা নিরীক্ষাগুলো করান।
তারপরে তিনি বলেন রায়হানকে বেশ কিছু টেস্ট করতে হবে। কিন্তু রায়হান যে রাজি হবে না তা তো আমি খুব ভালো করেই জানি মা। কিন্তু কেন রাজি হবে না সেটাই একটা খটকা ছিল। তাই রিদিতার পরামর্শে আর ওই ডাক্তার ম্যামের সহযোগিতায় এই নাটকটুকু করতে হলো। আজকে থেকে আপনারা আমাকে আর বাঝা বলবেন না। আমি বাচ্চা জন্ম দিই কিংবা না দিই সেটা আমার পছন্দ। যদি আমি বাচ্চা জন্ম দিতে সক্ষম নাও হতাম তবুও এইভাবে আপনারা আমাকে কটূক্তি করতে পারেন না। এটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে। আমি দেখব এখন আপনার ছেলেকে আপনারা কিভাবে কথা শোনান, কিংবা আপনি আমাকে আরেকটা বিয়ে দেওয়ার কথা চিন্তাভাবনা করেন কিনা। নিজের ছেলেকে তো খুব চাইছিলেন বিয়ে করাতে, যেন একটা সন্তান আসে। এখন দেখুন আমি সন্তান জন্মদানে সক্ষম, কিন্তু আপনার ছেলে পুরোপুরি অচল। হ্যাঁ, এভাবেই বলছি, কারণ আমার ভেতর অনেক রাগ আর ক্ষোভ জমে আছে। এর চেয়ে ভদ্র ভাষা আমি ব্যবহার করতে পারবো না। তাহলে হিসাবটা কি হলো? আমাকে নতুন করে বিয়ে দেবেন? সে যাক, আমি এই বাড়ি ছেড়ে যাব না, এবং আপনারাও আমার সাথে কখনোই আর দুর্ব্যবহার করবেন না। যদি করেন তার ফলাফল ভালো হবে না বলে রিমা একটা প্লেটে তার খাবার বেড়ে নিয়ে নিজের ঘরে চলে গেল। সব কয়টা চোখ তখন রিমার দিকে বিস্ফোরিত হয়ে তাকিয়ে আছে। রায়হান মাথা নিচু করে বসে আছে, আর রিদিতার মুখে কোমল স্নিগ্ধ হাসি। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।